আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের কার্যপত্র যে বিষয়টি আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। কার্যপত্র জিনিসটা কি আসলে? কার্যপত্র জিনিসটা বলতে বোঝায় একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান ওদের যে যাবতীয় হিসাব নিকাশ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যত ঘটনা ঘটে সেই সকল ঘটনা একটা কাগজে সবকিছু প্রদর্শন করা থাকবে, সেটাকে কার্যপত্র বলে। কার্যপত্র করাটা একটু জটিল হইলেও ওইখানে সকল হিসাব থাকে, যার কারণে ভুল ত্রুটি হলে সেটা সহজেই ধরা যায়। আর এটা করা হিসাবের বাধ্যতামূলক না, তবে এটা করাটা ভালো। এটা করলে আর্থিক বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে, সংরক্ষিত আয় বিবরণীতে কোথায় কোন এন্ট্রিটা বসছে, যথাযথ ব্যবহার হয়েছে কিনা সেই সম্পর্কিত সহজে অনুমান করা যায় বা ধরা যায়। ভুল ত্রুটি ধরতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, এখানে লেখা আছে কার্যপত্র হলো কোনো প্রতিষ্ঠানের যাবতীয় হিসাবগুলোর রেওয়ামিল সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শনের একটি ছক বা বিবরণী, মানে যেটা তোমাদেরকে বললাম। অর্থাৎ সমন্বয়, রেওয়ামিল, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই ছকগুলোতে আমরা যেই মানগুলা ব্যবহার করতাম সবগুলাকে নিয়ে এই কার্যপত্রটা তৈরি করা হয়। কার্যপত্র হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, মানে এটা বাধ্যতামূলক না, করলে করতে পারো, না করলে সমস্যা নেই। তবে একটা কাগজে তো দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ। তারপর হচ্ছে তোমার কার্যপত্র তিন প্রকার, একটা হচ্ছে 8 গড়া কার্যপত্র, 10 গড়া কার্যপত্র, আর একটা হচ্ছে 12 গড়া কার্যপত্র। এই টপিকটার মধ্যে তেমন নোট বলতে তেমন কিছু থাকে না, ঠিক আছে। আমরা যদি একটু ঘরের ব্যাখ্যাগুলো নিতে চাই, 8 গড়া কার্যপত্র বলতে টোটাল টাকার ঘর 8টি হবে। হ্যাঁ, আচ্ছা, টাকার জন্য ডেবিট ও ক্রেডিট ঘর 8টি হবে। আবার 10 গড়া যদি বলো তাহলে টাকার জন্য ডেবিট ও ক্রেডিট ঘর তোমার 10টি হবে। আর যদি 3 গড়া বলো তাহলে টাকার জন্য ডেবিট ও ক্রেডিট ঘর 12টি হবে। এই আর কিছু বলা যায় না এখানে, ঠিক আছে। বাকিটা আমরা অঙ্ক করতে করতে শিখে ফেলবো। আর এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমাদের সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা, যেটা ঠিক আছে। সমন্বয় দাখিলাটা দিতে আমাদের একটু কষ্ট হয়। জাবেদা যে কথা, দাখিলা বলতে একই জিনিস বোঝায়। আচ্ছা, তো আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে এই জিনিসটা, এই টপিকটা বোঝার চেষ্টা করব। আহ আচ্ছা, ঢাকা বোর্ড 2024-এর ঢাকা বোর্ড 2024 9 নং। আচ্ছা, এখন দেখো ওইখানের মধ্যে তারা আমাকে বলছে ক নাম্বার প্রশ্নে মোট সেবা আয় ও বার্ষিক অপচয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এটার কয়ের উত্তরটা দিয়ে নিই। কয়ের উত্তরটা খুবই সিম্পল। ক নাম্বারটা মোট সেবা আয় ও বার্ষিক অপচয় নির্ণয়। একটা ছক করব, ওই এক ছকের মধ্যে আমরা সবকিছু দেখাই ফেলবো। বিবরণ, টাকা, টাকা, সেবায়ের পরিমাণ, সেবা আয়, মোট সেবায়। দেখো এখানে ছকের মধ্যে আমাদের সেবা আয় বাবদ লেখা আছে তোমার 1,40,000 টাকা।
তো সেবা আয় 1,40,000। একটু কষ্ট করে যদি সমন্বয়ে যাও, লেখা আছে একজন ক্লায়েন্টকে প্রদত্ত সেবার বাবদ প্রাপ্য 60,000 টাকা। মানে আমি একজনকে সেবা দিছি, 60,000 টাকার সেবা দিছি, কিন্তু সে আমাকে 60,000 টাকা এখনো দেয়নি। তার মানে সেই 60,000 টাকাও তো আমার আয় হয়েছে। আমরা দুইটা পক্ষ করব, যেহেতু ধারে সেবা দেওয়া হয়েছে, একটা সেবা আয় হিসাব আর একটা প্রাপ্য হিসাব, তাই না? সেবা আয়টা বাড়ছে, প্রাপ্য হিসাব দেনাদার যেটা সেটাও বাড়ছে। তো আমরা সেবা আয়টাকে বাড়াই দিব, যোগ ধারে সেবা 60,000 টাকা। তাহলে মোট সেবায় বাবদ 2 লক্ষ টাকা। এরপরে হচ্ছে তোমার অপচয়, বার্ষিক অপচয়ের পরিমাণ তারা জানতে চাইছে। একটু 3 নাম্বার সমন্বয়টা যদি আমরা পড়ি, লেখা আছে আসবাবপত্র ও অফিস সরঞ্জামের অনুমিত আয়ুষ্কাল 10 বছর, যার কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। তোমরা অপচয়ের চ্যাপ্টারে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ ওই চ্যাপ্টারের মধ্যে জানো সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অপচয়ের পরিমাণ সমান থাকে, অর্থাৎ সম্পত্তির মোট মূল্য ভাগ ভাগ মেয়াদকাল, তাই না? সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ ভাগ মেয়াদ বা আয়ুষ্কাল। আচ্ছা, তো আমরা এখন কি করব? সম্পত্তির মোট মূল্য, দেখো আসবাবপত্র ও অফিস সরঞ্জাম দুইটা জিনিসের অপচয় জানতে চাইছে। তো আসবাবপত্র কয় টাকা আছে? দেখো আসবাবপত্র অফিস সরঞ্জাম একসাথে লেখা আছে 2 লক্ষ টাকা। আসবাবপত্র ও অফিস সরঞ্জামের অপচয় সমান সমান, দেখো অপচয়টা কিভাবে নির্ণয় করছি? এই 2 লক্ষ বিয়োগ 0 ভাগ 10 বছর বলছে না, তার মানে 10 দিয়ে ভাগ দিব। আচ্ছা, তাহলে রেজাল্টটা কত আসে? তোমার রেজাল্টটা আসে 20,000 টাকা। এই হচ্ছে তোমার অপচয়ের পরিমাণ, আর ওইটা হচ্ছে তোমার মোট সেবা আয়ের পরিমাণ। ঠিক আছে, ওকে। এরপরে তারা বলতেছে যে সমন্বয় জাবেদা, যেই পার্টটা মানে কার্যপত্র করতে গেলে যেই পার্টটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি এখানে করব। এখানে ছোট্ট একটা অংশ নিয়ে যতটুকু চাপায় করতে পারি, যাতে তোমাদেরকে পুরো অঙ্কটা আমি একটা আর কি পুরো বোর্ডে দেখাইতে পারি, সেজন্য আমি একটু চাপায় চাপায় লিখবো। আচ্ছা, খ নাম্বারটা সমন্বয় জাবেদা। তারিখ তো নাই, ক্রমিক দেওয়া আছে, ক্রমিক বিবরণ, তারপর তোমার খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ফাইন, ওকে। এবার দেখো প্রথম যে জাবেদাটা লিখছে, একজন ক্লায়েন্টকে প্রদত্ত সেবা বাবদ প্রাপ্য 60,000 টাকা এখনো লিপিবদ্ধ করা হয়নি। এটা তোমাদেরকে অলরেডি বোঝানো হয়ে গেছে। একজন ক্লায়েন্টকে সেবা দিছো, দুইটা পক্ষ করবা। বলছিলাম যে বাক্যের মধ্যে একটা পক্ষের নাম স্পষ্ট দেওয়া থাকে, আরেকটা পক্ষ দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। এখানে দুইটাই দেওয়া আছে। ক্লায়েন্টকে সেবা দিছি, একটা সেবা আয় হয়েছে, তার কাছ থেকে টাকা পাবো, একটা প্রাপ্য বা দেনাদার হিসাব হয়েছে, তাই না? তো আমরা এখানে দুইটা পক্ষ লিখবো, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে তোমার সেবা আয় হিসাব। এখন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ডেবিট কেন ক্রেডিট, সেই জিনিসটা বোঝা দরকার। প্রাপ্য হিসাবটা সম্পদ, কারো কাছ থেকে কোনো কিছু পাবো সেটা সম্পদ। আচ্ছা, আজকে তাকে 5,000 টাকা সেবা দিছি, কালকে 5,000 টাকা ধারে সেবা দিছি, যত বেশি ধারে সেবা দেব প্রাপ্য হিসাব মানে সম্পদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা জানি ব্যয় আর সম্পদ বাড়লে ডেবিট হয়, তাই প্রাপ্য হিসাব যেহেতু সম্পদ বাইরে গেছে, 60,000 টাকা ধারে সেবা দিছি, তাই এটা ডেবিট। আর সেবা আয়টাও বাড়ছে, আজকে তাকে 5,000 টাকা সেবা দিছো, কালকে 5,000 টাকা সেবা দিছো, অর্থাৎ আয়টাও দিন দিনে বাড়তেছে। তো সেবা আয়, আয় হিসাব, আয় বাড়লে ক্রেডিট হয়, অর্থাৎ ব্যয় সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব এরা কমলে ডেবিট হয়, বাড়লে ক্রেডিট হয়। এরপরে দেখো 2 নাম্বারটা, সেখানে বলতেছে অফিস সহায়কের মাসিক বেতনের পরিমাণ 3,000 টাকা। এই যে এই জিনিসগুলাই মূলত কার্যপত্রের মুখ্য বিষয়।
এই জিনিসগুলো সলভ করতে গেলে তোমাকে অবশ্যই রেওয়া মিলে যেতে হবে, রেওয়া মিলে যেয়ে দেখতে হবে রেওয়া মিলে কত টাকা দেওয়া আছে বেতন বাবদ। আচ্ছা, এখন দেখার পরে কি করবা? দেখার পরে তোমার মাথার মধ্যে একটা জিনিসই সেট করে নিবা যে আমার রেওয়া মিলের ব্যালেন্স ঠিক করার জন্য ওই পক্ষটাকে যদি ডেবিট করা লাগে তাহলে ডেবিট করব, যদি ক্রেডিট করা লাগে তাহলে ক্রেডিট করব। মানে এইটার ডেবিট ক্রেডিটের কোনো স্পেসিফিক রুলস হয় না। অর্থাৎ রেওয়া মিলের ব্যালেন্সটাকে 100% কারেক্ট করতে হইব। রেওয়া মিলের ব্যালেন্সটাকে কারেক্ট করার জন্য ওই হিসাবটাকে ডেবিট করতে হলে ডেবিট, ক্রেডিট করতে হলে ক্রেডিট। এখন তোমাদেরকে আমি একদম শর্ট করে বলি। দেখো এখানে লেখা আছে রেওয়া মিলের যে অংশটা, সেখানে আচ্ছা এখানে নাই, মূলত এখানে দেয় নাই তারা, যে অফিস সহায়কের যে বেতনের পরিমাণটা সেটা রেওয়া মিলে দেয় নাই। জাস্ট সমন্বয়ে লেখা রাখছে যে অফিস সহায়কের বেতন প্রতি মাসে 3000 টাকা। তাহলে দুইটা পক্ষ কি হয়, একটা হয় তোমার বেতন হিসাব, বেতন ব্যয় বাইরে গেছে, আর যেহেতু এটা তোমার সমন্বয়ে লেখা তার মানে এই টাকাটা আমি এখনো দেই নেই, তার একটা বকেয়া বেতন লেখা দিবা। আর প্রতি মাসে 3000 টাকা বলছে, আমরা তো এক বছরের একটা আর্থিক নির্দিষ্ট সময়ের হিসাব করি, তো আমরা কি করব 3000 গুণন 12, অর্থাৎ 3 12 36,000 টাকা, সেটা শো করে দিব। তাহলে বেতন হিসাব বকেয়া বেতন হিসাব। আচ্ছা বেতনটা ব্যয়, তুমি আজকে বেতন দাও নাই, কালকে বেতন দাও নাই, বা যে দেখো 1 মাস থাকবা বেতন হইলো, আবার 2 মাস দিবা আরেকটু বেতন হইব, মানে বেতন ব্যয় কিন্তু দিন দিন বাড়তেছে, তাই না? আজকে বেতন দিবা, কালকে বেতন দিবা, পরশু বেতন দিবা, লাইক এরকম বেতন ব্যয় বাড়তেছে, ব্যয় বাড়লে ডেবিট হয়। আর বাকি যদি রাইখা দাও, বেতনটা যদি না দাও, তাহলে আজকে দিলা না, কালকে দিলা না, পরশু দিলা না, দায়ও কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই দায় বাড়ছে ক্রেডিট, আর ব্যয় বাড়ছে ডেবিট। এরপরে দেখো তোমার আরেকটা আছে অফিস সরঞ্জাম। আমরা জানি অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্যের কথা বলছে, তো ধার্যের জন্য তো দুইটা জিনিসই লিখি, একটা অবচয় হিসাব আর একটা পুঞ্জীভূত অবচয় হিসাব। একটা হচ্ছে অবচয় হিসাব আর একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। তোমার কত টাকা, এই যে এখানে বের করছিলাম 20,000 টাকা। এখানে যখন তারা নিচে সাল বইলা দিছে যে সম্পদটার আয়ুষ্কাল 10 বছর, আমরা জানি যে আয়ুষ্কাল দেওয়া মানে তারা সরলরেখিকে প্রতি বছর বছর অবচয়ের পরিমাণ নির্ণয় করে রাখে। কথা ক্লিয়ার? তাই আমরা সরলরেখিকে অবচয়ের পরিমাণটা দেখাই দিছি, যদিও তারা বলে নাই আমাদেরকে। আচ্ছা এবার আমরা এই ছকের আর্থিক বিবরণ কার্যপত্রটা করে নিব, মাত্র 3টা সমন্বয় নিয়ে। আচ্ছা এই অংশটা এইভাবে থাকুক, আমরা এখানে 10 গড় বিশিষ্ট একটা কার্যপত্র করব। তো 10 গড় বিশিষ্ট কার্যপত্রের জন্য মোটামুটি আমার পুরো বোর্ডের জায়গাটাই লাগবে, তবে এই অংশটা আমি আপাতত রাখতেছি জাস্ট তোমাদেরকে 3টা স্টেপ আগে ভালো করে বোঝানোর জন্য। গ নাম্বার কার্যপত্র। আমার এটা পুরোটা জায়গায় লাগবে, হ্যাঁ। তারিখ, ক্রমিক আছে, তারিখ তো নাই, ক্রমিক। তারপর হচ্ছে তোমার বিবরণ, এরপরে যে কয় ঘরা বলবে, মানে যদি বলে যে 8 ঘর বিশিষ্ট কার্যপত্র করো, তাহলে তোমার 8টা টাকার ঘর হবে ডেবিট ক্রেডিট মিলাইয়া। আবার যদি 10 ঘর বলে তাহলে তোমার 10টা টাকার ঘর হবে। তো এখানে যেহেতু আমাকে বলছে যে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে, হ্যাঁ 10 ঘর বিশিষ্ট, তাহলে আমি এখানে টোটালি রেওয়া মিল নামে একটা ঘর করব, সমন্বয় নামে একটা ঘর করব, মানে এদের প্রত্যেকে ডেবিট ক্রেডিট আছে, সমন্বিত রেওয়া মিল নামে একটা ঘর করব। এই দেখো এটা হচ্ছে রেওয়া মিল, এটা হচ্ছে সমন্বয়, সমন্বিত রেওয়া মিল।
অর্থাৎ রেওয়া মিল আর সমন্বয়ের এক করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা। এদের প্রত্যেকে ডেবিট ক্রেডিট দিব। আর বাকি যে দুই ঘর আছে, মানে একটা হচ্ছে বিষয়দার বিবরণী আর একটা আর্থিক বিবরণী, যেটা আমরা এইগুলো ব্যবহার করে নিই, তারপর আমি এগুলো সাইডে লিখতেছি। ওকে, দেখো আমরা এখন দেখা দেখা একদম বই থেকে যেভাবে তারা রেওয়া মিলটা দিচ্ছে ওইভাবে সম্পূর্ণ রেওয়া মিলটাকে লেখা ফেলবো। অর্থাৎ প্রথমে বলতেছে নগদান, নগদ নগদ ৭৮,০০০ টাকা। এরপরে দেখো প্রাপ্য হিসাব, প্রদয় হিসাব। প্রাপ্য হিসাব আছে তোমার ৬০,০০০ টাকা। প্রদয় হিসাব, প্রদয় হিসাব আছে ৪৩,০০০ টাকা ক্রেডিট পাশে। তারপরে ৪ নম্বরে দেখো সাপ্লাইজ ১২,০০০। তারপরে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আছে তোমার ৩৬,০০০ টাকা। তারপরে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, সেটা আছে তোমার ২,০০,০০০ টাকা। এরপরে দেখো পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয় আছে তোমার ২০,০০০ টাকা ক্রেডিট পাশে। তারপরে দেখো মূলধন ২,১৭,০০০। এরপর আছে তোমার বীমা খরচ ১৮। এরপর হচ্ছে ১২% প্রদয় নোট ৫০। এরপর বেতন, আচ্ছা এই যে ভুলটা পাইছি, এতক্ষণ আমি বেতনটাকে খুঁজছিলাম বা বেতনটাকে পাইনি, এখন দেখছি বেতন দেওয়া আছে। তো বেতন রেওয়া মিলে লেখা আছে ৬,০০০ টাকা, হ্যাঁ সরি ৩০,০০০ টাকা। আর আমাদের মাসে এক বছরে বেতন খরচ হয়েছিল কত, ৩৬,০০০ টাকা। অর্থাৎ ওইখানে বলছে ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেয়, তো ১২ মাসে দেয় তোমার ৩৬,০০০ টাকা। এখন রেওয়া মিলের যে ছক সেখানে বেতন বাবদ লেখা আছে ৩০,০০০ টাকা। তার মানে রেওয়া মিলের ব্যালেন্সটার ডেবিট পাশে বেতনে ৩০,০০০ আছে, ওই ডেবিট ব্যালেন্সটা ৩৬,০০০ বাড়ানোর জন্য ডেবিট পাশে আরো ৬,০০০ টাকা আমার কি করতে হবে, যোগ করতে হবে। আর ৬,০০০ টাকা আমি তাকে এখনো দেই নাই, হ্যাঁ বাকি রাখছি ৬,০০০। আর রেওয়া মিলের ৩০,০০০ দিচ্ছে, আরো ৬,০০০ ব্যয় বাড়াবো, তাই ব্যয় বাড়ানোর জন্য ডেবিট পাশে আরো ৬,০০০ বাড়ায় দিলাম। আরো সুন্দর করে যদি বলতে চাই দেখো, আমি ফার্স্টে বলছি রেওয়া মিলের ব্যালেন্স ঠিক করতে হবে। রেওয়া মিলে ব্যালেন্সে দেওয়া আছে ডেবিট পাশে ৩০,০০০ টাকা বেতন। এখন প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেখছি, এক বছরে বেতন হয় ৩৬,০০০ টাকা, কিন্তু তারা তো বেতন দিচ্ছে ৩০,০০০ টাকা, তাহলে বাকি ৬,০০০ টাকা গেল কি? বাকি ৬,০০০ টাকা তাকে এখনো দেই নেই, বেতন বাবদ পরিশোধ আমরা করি নেই, তাহলে ৬,০০০ টাকা ব্যয় বাড়াইতে হবে। তো রেওয়া মিলে ব্যয় বাড়াইছি, বেতন হিসাব ডেবিট, আর বকেয়া বেতন দায় তাকে দেই নেই, দায় বাড়ছে আমার ৬,০০০ টাকা ক্রেডিট। এই হলো কথা। তারপরে বেতন ৩০,০০০ টাকা। এরপরে হচ্ছে ভাড়া খরচ ৩৬। এরপরে সেবা আয় ১,৪০,০০০।
এগুলা লেখার পরে সমন্বয়গুলা লিখবা। অর্থাৎ দেখো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব এই যে আছে এখানেরটা, এখানে ডেবিটেরটা ডেবিট করে 60,000। তারপরে দেখো সেবা আয়, এই যে সেবা আয় আছে না, যেটা পাইবা ওইখানে হিসাব যদি পক্ষ মিলে তাহলে সেটাকে সেই ঘরে নিয়ে যায় লেখা দিবা। সেবায়টা ক্রেডিট, এই দেখো সমন্বয়ের ক্রেডিট ঘরে 60,000 টাকা। অর্থাৎ জাবেদায় যেটা যেই পক্ষটা যে পাশে বসছে সমন্বয়ের এই দুই ঘরে তুমি সেটাকে সেই ঘরে বসাই দিবা। তারপর দেখো বেতন হিসাব ডেবিট ঘরে 6,000, তাহলে এই যে সমন্বয়ের ঘরে বেতন আমি খুঁজবো, যে বেতন পাইছি এই যে ডেবিট ঘরে 6,000। এরপরে দেখো বকেয়া বেতন, এখানে দেখবো বকেয়া বেতন আছে কিনা, নাই, তাই আমি 14 নম্বর নিয়ে লিখবো বকেয়া বেতন। তার মানে কি বুঝলাম, যদি হিসাবটা থাকে তাহলে সেই হিসাব বরাবর লিখতে হবে, ডেবিট হলে ডেবিট করে, ক্রেডিট হলে ক্রেডিট করে, জাবেদা ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট। আর যদি ওই হিসাবের নাম না থাকে তাহলে আমাকে নিচে লিখতে হবে। আর টাকাটা সমন্বয়ের ঘরে ডেবিট পাশে হলে ডেবিট, ক্রেডিট পাশে হলে ক্রেডিট। যেমন বকেয়া বেতন যেটা, সেটা জাবেদার কোন পাশে, ক্রেডিট ঘরে 6,000, তো আমি ওইখানে ক্রেডিট পাশে 6,000 টাকা লিখে দেবো। এরপরে দেখো অবচয় হিসাব, দেখো অবচয় আছে কিনা, অবচয় লেখাটা নাই, তাহলে আরেকটা লিখতে হবে 15 অবচয়। অবচয়টা ডেবিট পাশে না ক্রেডিট পাশে, ডেবিট পাশে, কত টাকা, 20,000 টাকা, এই যে ডেবিট পাশে 20,000 টাকা। এরপরে দেখো পুঞ্জীভূত অবচয়, এই পুঞ্জীভূত অবচয় তো আছে, এটারও ক্রেডিট ওটারও ক্রেডিট, এই যে 20,000 টাকা লিখে দিলাম। বুঝতে পারছি। এরপরে আমরা কি করব, সমন্বিত রেওয়ামিল করব। কিভাবে করব, এই দুই ঘর মিলাইয়া দেখো নগদ 78,000, কিন্তু এটা তো কোনো কাজ করা লাগে নাই, তাহলে 78 যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার প্রাপ্য হিসাবটা দেখো 1,20,000 টাকা হয়েছে, দুইটা ডেবিট, ডেবিট ডেবিট যোগ হবে, ডেবিট যোগ ডেবিট, ডেবিট বিয়োগ ক্রেডিট, আবার ক্রেডিট যোগ ক্রেডিট, এই হচ্ছে তোমার কথা। আচ্ছা, তো এখন 1,12,000 টাকা, পরে প্রদ হিসাব 43 যেরকম আছে সেরকমই থাকবে, ক্রেডিট পাশে ছিল তাই ক্রেডিট পাশে, দেখো ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তারপরে সে ডেবিট পাশে সাপ্লাইজ 12,000, তারপরে একটা 36,000, তারপরে দেখো 2 লাখ, 2 লাখ 2 লাখের মতোই আছে ডেবিট পাশে। তারপরের জন্য দেখো 20,000 20,000 40,000 ক্রেডিট ব্যালেন্স হলো। আচ্ছা, এরপরে দেখো 2,17,000 ক্রেডিট ব্যালেন্স, এই যে 2,17,000। তারপরে দেখো বীমা খরচ 18,000, এই যে ডেবিট পাশে 18,000। এরপরে প্রদয় নোট ক্রেডিট পাশে 50,000 দায়। তারপরে দেখো এই যে একটা ডেবিট, এই যে একটা ডেবিট 36,000 টাকা। এরপরে দেখো ভাড়া খরচ 36,000 টাকা, আর কোনো কাজ নাই এখানে। তারপরে এটা দেখো দুইটাই ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ 2 লক্ষ টাকা। এরপরে দেখো এটা বকেয়া বেতন, ক্রেডিট পাশে 6,000, অবচয় ডেবিট পাশে 20,000। যদি কেউ এই কাজটা করতে পারো তার অঙ্কে 10-এ 10 কনফার্ম, কোনো মিস নেই, এতটুকু করতে পারলে। স্যার এখন আমরা এটা পুছে ফেলবো, এটা আমার দরকার নেই। এটা হচ্ছে আয় ব্যয় বিবরণী, আর এটা হচ্ছে আর্থিক বিবরণী। আচ্ছা, এবার দেখো বিশদ আয় বিবরণী, মানে এই যে ছকটা দেখতেছো এটার মধ্যে শুধু আয় ও ব্যয় আসবে, আয় ও ব্যয় হিসাব, আর বাকি সবাই এখানে আসবে, বাকিরা সবাই। কোন ঘর থেকে আনবা, এটাও নিবা তুমি এইখান থেকে, এটারেও নিবা তুমি এই ঘর থেকে। অর্থাৎ তুমি আয় ব্যয়টারও এই ঘরের ব্যালেন্স ধরবা, আবার ওই যে বাকি সব যেটা সেটারও তুমি সমন্বিত রেওয়ামিলের ঘরে যে টাকা সেটাই নিয়ে বসাই দিবা, জাস্ট হিসাব ধরতে হবে, আর কিছুই করা লাগবে না। ওকে, এবার দেখো আয় ব্যয় বিবরণীতে নগদ, নগদ কি আয় অথবা ব্যয় না, নগদ সম্পদ যা আমার কাছে আছে, যার বাজারে একটা মূল্য আছে, তো সম্পদ, এই সম্পদের ঘরে গেলাম, এটা ডেবিট ঘরে লেখা তাই ডেবিট। তারপরে দেখো প্রাপ্য হিসাব, এটাও তো আয় ব্যয় না, তাহলে এটাও এদিকে হবে।
যাই ডেবিট পাশে থাকবে তাকে ডেবিট পাশে বসাবো। এই দেখো প্রদেয় ক্রেডিট পাশে লেখা, লিখলাম ক্রেডিট পাশে, কারণ এটা আয়ও না ব্যয়ও না। তারপরে দেখো এটা সাপ্লাই সম্পদ, তাহলে এটা এখানে হবে। তারপরে দেখো 36,000 টাকা বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা তো ব্যয়, এই দেখো ব্যয়ের ঘরে ডেবিট পাশে ছিল লেখাটা, তাই ডেবিট পাশে লিখছি, এই যে ডেবিট পাশে 36 তাই 36। পরে দেখো অফিস সরঞ্জাম, এটা তো আয় ব্যয় না, তাহলে এই যে দেখো 2 লাখ টাকা ডেবিট পাশে লিখছি। এরপরে দেখো তোমার 40,000 টাকা, এটার নাম পুঞ্জীভূত অপচয়, এটাও তো আমার আয় ব্যয় না, তার মানে এটারে আমরা এই যে ক্রেডিট পাশে অন্য ছকে লেখা দিলাম, যেহেতু এটা ঘরের ক্রেডিট ব্যালেন্স। তারপরে দেখো মূলধন 2,17,000, এটাও তো আয় ব্যয় না, এই যে 2,17,000 ক্রেডিট ব্যালেন্স দেওয়া, তাই ক্রেডিট পাশে লিখছি। এরপরে বীমা খরচ দেখো ডেবিট পাশে, এটা তো ব্যয়, তাহলে ব্যয়ের ঘরে এই যে আয় ব্যয়ের ঘরে আসলাম, ডেবিট ঘরে লেখা, তাই ডেবিট ঘরে টাকাটা লিখলাম। এরপরে দেখো প্রদেয় নোট দায়, এই দেখো দায়টারে আমরা ক্রেডিট ঘরে লেখা আছে আমাদের সমন্বিত রেওয়া মিলে, আমরা ক্রেডিট ঘরে লিখলাম। এরপরে দেখো 36,000 টাকা বেতন ব্যয়, ব্যয়টা তো ডেবিট পাশে হবে, এই দেখো বেতনের ঘরে রাখলাম 36,000 টাকা। তারপরে দেখো এরপরে যেটা আছে ভাড়া খরচ, সেটাও ব্যয় 36,000 লিখলাম। এরপরে দেখো 2 লাখ টাকা, এটা তো আয়, তাহলে এই যে আয়টা ওরা ক্রেডিট ঘরে লেখা, তাই আমিও ক্রেডিট ঘরে লিখলাম। এরপরে দেখো 6,000 টাকা বকেয়া বেতন, এটা তো আয়ও না ব্যয়ও না, দায়, তাহলে এই যে 6,000 টাকা ওরা ক্রেডিট ঘরে দিছে, আমিও ক্রেডিট ঘরে দিছি। অবচয়টা ব্যয় 20,000 টাকা, এই যে 20,000 টাকা ব্যয়ের ঘরে দিয়ে দিলাম। বুঝতে পারছি? এইভাবে জাস্ট পেস্টিং দিবা, দেওয়ার পরে সবগুলো যোগ করবা, অর্থাৎ আমাদের এই দেখো এইভাবে যোগটা নামাই আমরা। ফার্স্টে রেওয়া মিলের যোগটা নামাবো। রেওয়া মিলের যোগফলটা অলরেডি তারা দিয়ে দিয়েছে 4,70,000, 4,70,000 ক্লোজ। এবার সমন্বয়ের ঘরে যোগফল যদি করতে যাই, তোমার 86,000 টাকা, 86,000 টাকা। এরপরে দেখো সমন্বিত রেওয়া মিলের ঘরে যোগ বিয়োগ করবো, সমন্বিত রেওয়া মিলের ঘরের কাজ যদি করো তুমি, তাহলে তোমার ফলাফলটা আসবো 56,000 টাকা, 5,56,000 টাকা। এরপরে এই ঘরে যোগ বিয়োগটা নামাবো। দেখো আয় ব্যয় বিবরণীতে তোমাকে লাভ দেখাইতে হইব। আমরা জানি 8 টাকার কলম 10 টাকায় বিক্রি করছি, লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা। তো এটা কিভাবে বের করছি? 10 বিয়োগ 8 লিখছি না? আচ্ছা, মেইন কথা হচ্ছে এখানেও বিয়োগই করব, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে করব দেখো, আগে দেখবো আয়ের পাশ তো ক্রেডিট হয়, আয় তো ক্রেডিট দিকে বসে, আয় বড় না ব্যয় বড়? যেটা বড় সেটাকে দুই পাশে লিখে ফেলবো আগে। যেমন দেখো এখানে দুই পাশ দেখলে এটা বড়, 2 লাখ টাকাটা বোঝা যায়, তার মানে 2 লাখ টাকাটাকে আমরা চোখ বন্ধ করে দুই পাশেই লিখে দিব। ব্যয়ের পাশে তো কম টাকা আছে না, এখন কয় টাকা কম আছে সেটা বাইর করতে হবে। দেখো 3টা 36 আছে না, তাহলে যোগ করলে হয় তোমার 1,28,000 টাকা। ঠিক আছে, তার মানে এইগুলা সব যদি যোগ করি আমাদের টোটাল টাকা আসে 1,28,000 টাকা। তো 1,28,000 টাকা থেকে 2 লাখ টাকা কয় টাকা কম আছে এই ব্যয়ের পাশে? ব্যয়ের পাশে অলমোস্ট কম আছে তোমার 72,000 টাকা। 72,000 টাকা আমার কি আছে? কম আছে। এই 72,000 টাকা হইল তোমার লাভ, 72,000। এটারে আমরা লিখবো নিট লাভ। কোন ঘরে বেরিয়েছে দেখছো? আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের ঘরের ভিতরে 72,000 টাকা কম, তার মানে ব্যয় লাভ হয়েছে বেশি, আয় 2 লাখ টাকা বেশি না, তাহলে লাভ হয়েছে কয় টাকা লাভ হয়েছে? আমরা এই ঘরের এটা কিভাবে করলাম দেখো, মেইন কথা একদম শর্টকাটে যদি বলি, আয় আর ব্যয়ের মধ্যে মানে যে তুমি আয় ও ব্যয় ঘরের যেটা থাকবে সেটার ভিতরে ডেবিট ঘর ক্রেডিট ঘরে দেখবা যে কোনটার ঘরে টাকার পরিমাণটা বেশি, সেটাকেই দুই ঘরে লিখে ফেলবা। লেখার পরে যেই পাশে কম, যত টাকা কম সেই টাকাটা ওই কমের পাশে লেখা দিবা। যেমন 2 লাখটা দুই পাশের তুলনায় বেশি ছিল, তাই 2 লাখটাকে দুই পাশে লিখছি। এই পাশে কম টাকা ছিল, কত টাকা কম ছিল এই পাশে? 72,000 টাকা, সেই 72,000 টাকা লিখলাম।
ডেবিট পাশে যেটা সেটা তোমাদের জন্য কি লাভ। ওকে, এই লাভটারই কষ্ট কইরা আর্থিক বিবরণীর অন্য পাশে, অর্থাৎ এটা ডেবিটে থাকলে ক্রেডিট ঘরে ৭২,০০০ টাকা বসাই দিতে হবে, আর যদি ক্রেডিট ঘরে থাকে তাহলে ডেবিট ঘরে বসাই দিতে হইব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এই দুই ঘরে যোগফল নামাবো, দেখবা যে উত্তর মিলে গেছে। যেমন এখানে দেখো যোগ করলে কত হয় তোমার ৮০, ৯০, $৪,১০,০০০ টাকা হয় এখানে। এপাশ যোগ করে দেখো কত হয় ৭২, তাই না? ৬, আচ্ছা ২,১৭,০০০, ১৭ লাগে ৩ দিয়ে দিলাম ২০, ৬০, ৬০, ৩,০০,০০০, ৩,৫০,০০০, লাভের পাঁচটা ঠিক আছে, ৩টা যোগ করলাম ১,০৮,০০০, ২০,০০০ যোগ করলাম, আর এই ১৮,০০০ যোগ করে নেই না? আচ্ছা, এটার সাথে আরো ১৮,০০০ যোগ হবে, ১৮,০০০, তাহলে তোমার হয় ৬, আর এখানে হয়তো ৭-এ ১, তাহলে ২, ২, ২, ৪, ১, তাহলে হইতেছে এখানে লাভটা ভুল লেখা ফেলছি, লাভ নির্ণয়টা ৪৬, ৫৪, ৫৪,০০০, ৫৪,০০০ হবে। এবার যোগ করলে দেখো ৬০, তারপর তোমার হচ্ছে ১,১০,০০০, আর এখানে আছে তোমার ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,১০,০০০, ৪,১০,০০০ টাকা। তাহলে এই হলো তোমার কার্যপত্র। মেইন কথা একটাই থাকবে, একদম শর্টকাটে করবা, সেটা হচ্ছে ফার্স্টে তোমরা রেওয়া মিল দেখা রেওয়া মিলের ঘরটা করতে পারবা। সমন্বয়ের জাবেদাগুলা দেখতে হইব, রেওয়া মিলের উপর ডিপেন্ড কইরা পক্ষ ডেবিট ক্রেডিট উল্টাপাল্টা হইতে পারে, এপিট উপিট হইতে পারে। রেওয়া মিলের ব্যালেন্সটা ঠিক করতে হবে, সেটাই হচ্ছে তোমাদের মেইন টার্গেট বা মূল লক্ষ্য, যে রেওয়া মিলের টাকাটা বাড়াইতে হইলে যদি ওই পক্ষটাকে ডেবিট করা লাগে ডেবিট করব, কয় টাকা বাড়াইতে হইব বা কয় টাকা কমাইতে হইব ডেবিট ক্রেডিটে সেটা খেয়াল রেখা করে দিবা, তাহলে সমন্বয়ের ঘরে জাবেদাগুলাও হয়ে যাবে। এরপরে এই দুইটারে ডেবিট ক্রেডিট, ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করে সমন্বিত রেওয়া মিল যেই ঘরটা সেই ঘরটাকে ফিল আপ করবা। তারপরে এই টাকা থেকেই আয় ব্যয়গুলোকে এখানে বসাবা, আর বাকি যত হিসাব আছে সবগুলোকে আর্থিক অবস্থার বিবরণী ছকে বসাই দিবা। পরে এই দুই পাশের মধ্যে থেকে যেটা সবার বড় সেটাকে নিচে দুই পাশেই লেখা ক্লোজ দিবা, এক পাশে কম থাকবে সেই পাশের মধ্যে যত টাকা কম আছে সেটা লিখবা। লেখার পরে ওই টাকাটাই আর্থিক বিবরণীর বিপরীত পাশে লিখতে হবে। যেমন এটাতে ডেবিট পাশে আসছে, আমরা ক্রেডিট পাশে যা লিখছি, ক্রেডিট পাশে আসলে ডেবিট পাশে যা লিখতাম। তারপরে এই দুই পাশের ছক যোগ করবা, দেখবে যে অটোমেটিক রেজাল্ট মিলে গেছে। যদি এটা অটোমেটিক না মিলে তার মানে তোমার অঙ্কের মধ্যে ভুল আছে, মানে তুমি অঙ্ক ভুল করছো। কথা বুঝাইতে পারছি? যদি এই টপিকের মধ্যে এর থেকে জটিল আর তেমন কিছু থাকে না, তো আজকের যে টপিক, আজকের যে ক্লাস সেটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আমার জন্য দোয়া রাখবেন।